টানা বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি, কক্সবাজারে 2 শিশুর মৃত্যু, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রামে স্থগিত শনিবারের এইচএসসি পরীক্ষা। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানালেন মাহদি আমিন, পাশে থাকার আশ্বাস জামায়াতের। হামে 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু, রাজধানীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, কীটনাশকের মান যাচাইয়ের তাগিদ বিশেষজ্ঞদের। এবং দ্বিতীয় কোয়ার্টারে রাতে স্পেনের মুখোমুখি বেলজিয়াম, খেলা শুরু রাত 1টায়, ম্যাচ নিয়ে উত্তাপ ফুটবল বিশ্বে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। কক্সবাজারে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। আর দেশের সকল সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সহ 5 জেলায় শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বান্দরবানের উজান থেকে নেমে আসা ঢলে শঙ্খ ও ঢলু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে সাতকানিয়ার বাজালিয়া, কেউচিয়া, সদাহা, খাগড়িয়া, তেমোহনী, কালিয়াইশ, আমিলাইশ ও উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনজীবন স্থবির হয়ে গেছে। দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন শুকনো খাবার, বিশুদ্ধ পানি, বিনামূল্যে ঔষধ ও জরুরি সেবায় কন্ট্রোল রুম চালু করেছে। কক্সবাজারে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। টানা বর্ষণে সাগর উত্তাল থাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ, হাতিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ। মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিধ্বস্ত বেড়িবাঁধ। ভারী বর্ষণ ও জোয়ারে হাতিয়ার বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। ডুবে গেছে দ্বীপের রাস্তাঘাট, পুকুর, ফসলি জমি, মাছের ঘের। অনেক শিক্ষা প্রতিষ্ঠান হাঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। এদিকে রাতভর টানা বর্ষণে জোয়ারের তোড়ে নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। একই চিত্র দেখা গেছে হাতিয়া পৌরসভার কিছু এলাকা ও তমরুদ্দি, জাহাজমারা, চর ঈশ্বর, নলচিরা, সুখচর, হরণী ও চানন্দি ইউনিয়নের অনেক এলাকায়। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার অন্যান্য নদীর পানিও ক্রমাগত বাড়ছে। পাওবো জানায়, ভারতের মেঘালয় অঞ্চলে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে শেরপুরের নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুনামগঞ্জ জেলা জুড়ে গত 7 জুলাই থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী জেলার সবকটি পয়েন্টেই পানি বেড়েছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক। গতকাল থেকে আবার দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ থেকে বৃষ্টিটা বেড়েছে। এই যে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে, এটা আগামী 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 12 তারিখ পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকবে, তবে 13 তারিখে দেশের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল থেকে কমে যেতে পারে। পাশাপাশি সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল, সেটা এখনো বলবৎ রয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। প্রধানমন্ত্রী চলমান দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। রাজধানীর সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ জুড়ে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে।
গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত আছেন নির্দেশনা দিয়েছেন। উনি খুব স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায়, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে এই কথা বলেন তিনি। চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ ও আর্থিক সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জামায়াত আমির। আমরা আজকে সারাদিন দেখবো, ঘুরাবো, মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব, যতটুকু পারি তাদেরকে সহানুভূতি জানাবো, দোয়া করব, আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করা দরকার সব কথাই আমরা বলবো। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে আবারও পানির নিচে রাজধানীর বিভিন্ন সড়ক। জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। নগর পরিকল্পনা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক খান। বৃষ্টি থেমেছে, তবে সড়কে রয়ে গেছে পানি। রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জমে থাকা পানিতে ব্যাহত যান চলাচল। কোথাও রিকশা ঠেলে এগোতে হচ্ছে, কোথাও বিকল হয়ে পড়েছে সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় গুনতে হচ্ছে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের। পানির কারণে আমার গাড়ি বন্ধ হয়ে যায়, সিএনজি সব জায়গায় শত শত সিএনজি পিছনে এমন জাম লাগছে ধারণার বাইরে। বেশ কয়েকটা প্রাইভেট কার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, সামনেও যাইতে পারতেছে না, পিছেও যাইতে পারতেছে না, যার জন্য পুরোটা রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা ধরে কাজী বেড়াতে শেরা বেড়াতে এই পর্যন্ত এলাম 1.5 ঘন্টায়। ম্যান হলে ঢাকনা নাই, এইগুলো কি বলবো ভাই বলেন, এটা কি কোনো এস্টাবলিশ কান্ট্রির এরকম অবস্থা হইতে পারে? জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পথচারী, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। অনেক জায়গায় ড্রেন উপচে সড়কে মিশে যায় ময়লা পানি, এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। নগরবাসীর অভিযোগ, প্রতি বছর একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। মিরপুরে যে জলাবদ্ধতা, এটা তো আসলে নতুন না, এটা তো অনেক পুরনো একটা ইস্যু। সো আমাদের যেহেতু সব কিছু পরিবর্তন হয়েছে, আমরা আসলে খুব করে প্রত্যাশা করি এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা হোক। রাস্তার থেকে ফুটপাথগুলো নিচে নেমে গেছে, যার জন্য আমরা ফুটপাথ হাঁটতে পারি না। ঢাকা শহরের মানুষের যে এই দুর্ভোগ, এইগুলো রাষ্ট্রপ্রধানরা দেখে না। হ্যাঁ, তো মানুষ কিভাবে বাস করবে একটা রাজধানী এরকম হইলে? রাস্তায় হাঁটারও কায়দা নাই, গর্তের মধ্যে পয়রা পুরো ভিজে গেছি আমি। যখন বৃষ্টি হয় তখন কাটতে হয় ফুটপাত, পানিতে মানুষের ভোগান্তি। তুলে ধরে লাভ কি, এই তো তুইলেই ধরেন, কি হয়, কোনো ফায়দা হয় কোন? এরা বৃষ্টি হইলে এক হাত পানি হয়, কোনো জায়গায় গাড়ি চলে না। সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নগরবাসীর অসচেতনতায় সুয়ারেজ ড্রেনগুলো ময়লা জমে আটকে যায়। এর ফলে পানি প্রবাহিত হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পয় নিষ্কাশনের জায়গা হলো লেক, পাইপ দিয়ে তাদের প্রতিদিনের যেই বর্জ্যগুলো আছে সেগুলো সব ডাইরেক্টলি একদম লেকের ভিতরে যায়, অর্থাৎ সুয়ারেজ ব্যবস্থাটা নাই। এ ব্যাপারে নগরবাসীকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এই নগর আমার, এই নগর আপনাদের, সকলের সহযোগিতা দরকার। রাজধানীতে সামান্য বৃষ্টিতেই থমকে যায় নগর জীবন। প্রতিনিয়ত সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে সৃষ্টি হয় যানজট। স্থানীয়দের দাবি, প্রতি বছর এরকম জলাবদ্ধতার সৃষ্টি হলেও দায়ী নেই কারো। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। সারা দেশে 24 ঘন্টায় সন্দেহজনক হামিয়ে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1029 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট 750 জন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীতে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু, আর এর প্রকোপ ঠেকাতে মশক নিধন কীটনাশকের মান যাচাই
জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে মশার উৎপাত ঠেকাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে নগর কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযানই নয়, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে দরকার সমন্বিত উদ্যোগ। পাশাপাশি কীটনাশক ব্যবহারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। হাম আতঙ্ক কাটতে না কাটতেই হানা দিতে শুরু করেছে ডেঙ্গু। বর্ষা আসতেই প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, হাসপাতালেও বাড়ছে রোগী। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্র এটি। হাসপাতালের অধিকাংশ ওয়ার্ড ঘুরে দেখা যায় ডেঙ্গু রোগীর উপস্থিতি। শয্যা সংখ্যা অপ্রতুল হওয়ায় ওয়ার্ডের বাইরেও চিকিৎসা নিতে দেখা গেছে অনেককেই। যখন টয়লেট কালো হয়ে গেল তখন আমরা এই বিছানা নিয়ে গেছিলাম। এই বিছানা নেওয়ার পরে ডেঙ্গু ধরা খেলো। শরীরে একটু জ্বর জ্বর লাগছিল, হালকা কামড়ায় ধরার মতো অবস্থা হয়েছিল। পরে তখন বা টেস্ট সব করার পরে ডেঙ্গু পজিটিভ পাইছে আর কি। ঊর্ধ্বমুখী সংক্রমণে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা। প্রতি বছর তো দেখতেছে হামে অনেক শিশু মারা গেল। এটা তো পুরোপুরি আতঙ্ক, এটা তো মানুষ মারা যেতে পারে। সরকার যদি এটার প্রতি একটু ব্যবস্থা নেয়। এদিকে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল, লার্ভা ধ্বংসসহ ফগিং কার্যক্রম অব্যাহত রেখেছে নগর কর্তৃপক্ষ। আগের তুলনায় মশা কিন্তু অনেক নিয়ন্ত্রণে আছে। মশার ওষুধ ব্যবহার করেছি বিধায় মশা নিয়ন্ত্রণে এসছে, বিষয়টা এরকম না। হয়তো আপনারা আপনাদের জায়গা থেকে পাবলিক অ্যাওয়ারনেসটাকে আমরা ডেভেলপ করতে পেরেছি। তবে সিটি কর্পোরেশনের এসব উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি বিশেষজ্ঞদের। তাগিদ দিয়েছেন মশা নিধনে কীটনাশকের গুণগত মান পরীক্ষার। একই কেমিক্যাল যদি বারবার ব্যবহার করা হয় তাহলে সেটা কার্যকারিতা থাকে না। সেই মেডিসিনটার কার্যকারিতা টেস্ট করা, কার্যকারী মেডিসিন এটা নিয়মিতভাবে যদি করা হয় তাহলে কিছুটা প্রকোপ কমে আসতে পারে। শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগও জরুরি বলে মনে করেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়, বরং এটি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি পবিত্র প্রক্রিয়া, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। বৃষ্টি বন্যার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে সবজি, মাছ, মুরগির দাম। নিত্য প্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে নেই কোনো প্রভাব। নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আবারও বেড়েছে দাম। এতে করে সাংসারিক ব্যয়ের চাপ কমছে না সীমিত আয়ের মানুষের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বর্তমানে যে শিশু যারা রয়েছেন তাদের আমিষের কিন্তু একটা ঘাটতি রয়েছে, দিন দিন বাড়তেছে। কিন্তু পক্ষান্তরে কি হয়েছে, আয় রোজগার কমে গেছে, বাট দৈনন্দিন যেই জিনিসপত্র এগুলোর দাম কিন্তু বেড়ে গেছে। এভাবেই যাপিত জীবনের বাস্তবতা তুলে ধরেন বাজারে আসা ক্রেতা। বাজেটে সরকার মূল্যস্ফীতির চাপ কমাতে এবং বাজারে সরবরাহ বাড়াতে ৬০টি নিত্যপণ্যের আমদানি পর্যায়ে শুল্ক ও কর কমানোর ঘোষণা দেয়। সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। সরকার অনেক কিছু পদক্ষেপ নেয়, কোনটা বাস্তবায়ন হয়েছে বলেন? কোনোটাই করতে পারে না, কোনো সরকারই না। আমাদের বাংলাদেশের সরকার এবং তার দলের লোক আর সরকারি কর্মচারীরা মানুষ, অন্যরকম মানুষ না। মূল্যস্ফীতির কমানোর জন্য যে ছাড় দিয়েছে, এই আসলে ওটা দিলেই যে আমাদের যে দাম কমে যাবে, আমাদের যে সাধারণ মানুষ এটা সুবিধা পাবে, এই স্ট্র্যাটেজিটা আমার মনে হয় না কাজে দিচ্ছে। বৃষ্টি বন্যার অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচ ২০০, বেগুন, বরবটি, করলা, লাউ, পটল, ঢেঁড়স সবই শতকের ঘরে। গত সপ্তাহে যেটা ছিল ৮০ এটা হয়েছে ১০০, যেটা ছিল ৬০ এটা হয়েছে ৮০ টাকা। দ্রব্যমূল্য আমরা বাজার থেকে কিনি, বাজারে এটার ইফেক্টিভ রেজাল্ট দরকার আমাদের। বৃষ্টির অজুহাতে চড়া রাজধানীর মাছের বাজারও। মাঝারি রুই ৩৫০ থেকে ৪৫০, ছোট রুই ৩০০ থেকে ৩৫০, আর কাতল আকার ভেদে ৩৪০ থেকে ৪৮০ টাকা। তেলাপিয়া ২০০ থেকে ২৫০, শিং ৪০০ থেকে ৫০০, পাঙ্গাস আকার ভেদে ১৮০ থেকে ৩৫০, চাষের কই ২০০ থেকে ২৮০। দেশীয় চিংড়ি মাছ যদি বলি তাহলে সেটা ১৪০০, ১৫০০, ১৬০০। ৫০,০০০ টাকার উপরে স্যালারি আর্ন করে, সো দ্যাট তাদের ভেতরে যারা ৭০ পর্যন্ত পায় তারাও তো ইলিশ মাছ কিনতে সাহস পায় না। সো দ্যাট কারা কিনবে?
সরকারের এখানে ভূমিকাটা কি? বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে, সোনালী 340 থেকে 360, লেয়ার 320 থেকে 340। এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত, গরুর মাংস 800 থেকে 850। এখানে ক্রেতাদের কিছুই নাই, কিছুই করার নাই, সরকার নির্ধারণ করতেছে, বাট যারা ব্যবসায়িক তারা মানতেছে না। ব্রয়লার মুরগি 30 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে। স্বস্তি নেই চালের বাজারেও। ব্রি 2829 চাল বিক্রি হচ্ছে 60 টাকায়, মিনিকেট 75 থেকে 85 এবং নাজিরশাইল 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। চিনি গুঁড়া চালের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখনো ধানের দাম কম, কিন্তু চাউলের দাম বেড়ে যাচ্ছে। গ্রামগঞ্জে যান, চালের দাম কেজিতে 2-3 টাকা করে বেড়ে গেছে। কর সুবিধা আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতারা ভোক্তার কাছে কতটা পৌঁছে দিচ্ছেন সে বিষয়ে বাজার তদারকির আহ্বান ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি সমঝোতা স্মারক সইয়ের পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নজিরবিহীন পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। খামেনির দাফনের রেশ না কাটতেই এক রাতেই ইরানের বিভিন্ন শহরে বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যের 4 দেশের যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় একযোগে আঘাত হানে তেহরান। এমন পরিস্থিতিতে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের পর ইরানে সবচেয়ে বড় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক রাতে দেশটির অন্তত 11টি এলাকায় আঘাত হানার দাবি করে মার্কিন বাহিনী। জবাবে কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে উত্তেজনা হ্রাস করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। এই প্রচেষ্টায় যুক্ত আছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধানও জানায় সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, এমনটাই দাবি করেন ইসরায়েলি গোয়েন্দারা। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প দাবি করেন ইরান তাকে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জিনজিয়াংয়ের একটি জুতার কারখানায় ভয়াবহ আগুনে অন্তত 28 জন নিহত হয়েছে। আগুনের খবরে শত শত উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে 2 শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনার জন্য দায়ীদের অবশ্যই কঠোর জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে স্পেনের আন্দালুসিয়ার আলমেরিয়া প্রদেশে দাবানলে 12 জন নিহত হয়েছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি, কক্সবাজারে 2 শিশুর মৃত্যু। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রামে স্থগিত শনিবারের এইচএসসি পরীক্ষা। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানালেন মাহদি আমিন, পাশে থাকার আশ্বাস জামায়াতের। হামে 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু। রাজধানীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। কীটনাশকের মান যাচাইয়ের তাগিদ বিশেষজ্ঞদের। এবং দ্বিতীয় কোয়ার্টারে রাতে স্পেনের মুখোমুখি বেলজিয়াম। খেলা শুরু রাত 1টায়। ম্যাচ নিয়ে উত্তাপ ফুটবল বিশ্বে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।